গুতেরেসের সঙ্গে বৈঠকে সংস্কার, ভোট ও বিচার নিয়ে আলোচনা। রাজনৈতিক দলগুলোর নজিরবিহীন নির্বাচনে গণতান্ত্রিক সরকার ফেরার আশা জাতিসংঘ মহাসচিবের, জানালেন নেতারা। বিচারহীনতা ও ভারতীয় সংস্কৃতির কারণে দেশে বেড়েছে নারী নির্যাতন, বললেন জামাত আমির। মাগুরায় ধর্ষণ হত্যার শিকার শিশুর কবর জিয়ারত, পরিবারের পাশে থাকার আশ্বাস। ধর্ষণের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি ইনকিলাব মঞ্চের। শাহবাগী মিছিল, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 7 দাবিতে শহীদ মিনারে বাম সংগঠনগুলোর সমাবেশ। লন্ডনে টিউলিপকে দেয়া ফ্ল্যাটের বিনিময়ে ঢাকায় রেহানার ফ্ল্যাট নেন ববির বন্ধু মঈন গনি। দুদকের তদন্তে নতুন তথ্য, কালো টাকা সাদা করতে ছলছাতুরের অভিযোগ। এবং 1 লাখ টাকার বান্ডেল মাত্র 9,000 টাকা। ঈদ সামনে রেখে জাল নোটের রমরমা বাণিজ্য। ঢাকা ও নারায়ণগঞ্জে পুলিশের অভিযানের সরঞ্জাম সহ গ্রেফতার 3। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। রাজনৈতিক দল ও জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। সংস্কার, ভোট ও জুলাই গণহত্যার বিচার নিয়ে হয়েছে আলোচনা। জাতিসংঘ মহাসচিব নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে শক্তিশালী গণতান্ত্রিক সরকার আশা করেন বলেও জানান নেতারা। বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠক রাজনৈতিক দলের নেতাদের। শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠকে অংশ নিতে একে একে আসেন বিএনপি, জামাত, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, এবি পার্টি ও জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দলের প্রতিনিধি। বৈঠকে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপট ও বিভিন্ন সংস্কার প্রক্রিয়া নিয়ে গঠিত জাতীয় ঐক্যমত কমিশনের বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়। ঐক্যমত কমিশন ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন সে বৈঠকে। 1.5 ঘন্টার বৈঠক শেষে নেতারা বলেন, সংস্কার প্রস্তাবের পাশাপাশি নির্বাচন ও গণহত্যার দায়ে পতিত সরকারের বিচার নিশ্চিতে জাতিসংঘের কাছে মতামত তুলে ধরেছেন তারা। যে জাতিসংঘের 3টা প্রতিষ্ঠানে এখনও পতিত স্বৈরাচার শেখ পরিবারের 3 জন আত্মীয় কাজ করছে। আমি জাতিসংঘের মহাসচিবকে বলেছি, জাতিসংঘ যেহেতু মানবাধিকারের বিচার চায়, ইনসাফ চায়, ইনসাফটা শুরু করতে হবে জাতিসংঘের নিজের অফিস থেকে। আমরা মনে করি ভীষণ ইতিবাচক একটা ভূমিকা রাখবে। বিশেষভাবে জাতিসংঘের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকার আমলে। এখানে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, গুম খুন সহ রাজনৈতিক বিরোধীদের যে ভয়ঙ্কর অত্যাচারের মুখোমুখি হতে হয়েছে, সেই ক্ষেত্রে জাতিসংঘের যে ভূমিকা এবং এই জুলাই আগস্টে যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকারের সময়েই করতে হবে মৌলিক সংস্কারের ভিত্তি, গণপরিষদের মাধ্যমেই করতে হবে সংবিধান সংস্কার। সংবিধান সংস্কার বিষয়ে আমাদের যে অবস্থান, যে গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে, অন্যথা পার্লামেন্টে সংবিধান সংস্কার টেকসই হবে না। বাংলাদেশের ইতিহাস থেকেও আমরা এটাই দেখতে পাই। তো আমাদের সেই দলীয় অবস্থান আমরা সংক্ষেপে বলেছি। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংস্কার, নির্বাচন, টেকসই গণতন্ত্র ও জাতীয় ঐক্য নিয়ে কথা হয়েছে এ বৈঠকে। জাতিসংঘের মহাসচিব সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করেছেন বলেও জানান তিনি। আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি, টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি। এবং সেক্রেটারি জেনারেলও আমাদের বক্তব্যের অধিকাংশই সমর্থন করে বলেছেন, তিনি বাংলাদেশের সিদ্ধান্তে আমাদের কাজে উনি সহযোগিতা করবেন এবং সুষ্ঠু নির্বাচন ব্যাপারে আশাবাদী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো আগে করে দ্রুত ভোটের মতামত দিয়েছেন তারা। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, বাংলাদেশে নজিরবিহীন নির্বাচনে শক্তিশালী গণতান্ত্রিক সরকার আসবে বলে আশা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। যে সংস্কার তো অবশ্যই করতে, আমরা তো সংস্কারের কথা সবার আগে বলেছি, সেই সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি, আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া।
সেই বিষয়গুলো আমরা বলে এসছি। উনি বাংলাদেশে একটা স্ট্রং ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে সেটা আশা করেছেন এবং পৃথিবীর মধ্যে একটা নজির সৃষ্টি করবে আগামী ইলেকশন, এটা উনি আশাবাদ ব্যক্ত করেছেন। থ্যাংক ইউ। পরে তরুণ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা। এ বিষয়ে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক ও আইসিসিভুক্ত রাষ্ট্রগুলোর ভূমিকার উপর নির্ভর করে বলে জাতিসংঘ মহাসচিব জানান। অনলাইন বুলিং ও গুজব ছড়ানো বন্ধে জাতিসংঘের মহাসচিবের সহায়তা চান তরুণ প্রতিনিধিরা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে যে কোনো সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। একই সঙ্গে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় চলমান সংস্কার কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। বাংলাদেশ সফরের তৃতীয় দিন সকালে গুলশানে জাতিসংঘের আবাসিক কার্যালয় পরিদর্শনে যান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ সময় জাতিসংঘের পতাকা উত্তোলন করে নতুন ভবনের কার্যক্রম শুরু করেন তিনি। মতবিনিময় করেন সেখানকার কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে। এ সময় উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। বাংলাদেশের চলমান বিভিন্ন বিষয়ে গুতেরেসকে অবহিত করেন তারা। পরে এক বক্তব্যে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার মতো সংস্কার কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। প্রতিশ্রুতি দেন যে কোনো সংকটময় পরিস্থিতিতে পাশে থাকার। That is doing reforms in the line of democracy, of human rights, of inclusion. That is exactly what we would like to see everywhere in the world. We are totally committed to do everything we can to support Bangladesh in this crucial period. বিচারহীনতার কারণে দেশে নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধ হচ্ছে না। এজন্য ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠন করা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। সকালে মাগুরায় শিশু আসিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দেন তিনি। এদিকে রাজধানীতে সংগঠনটির মহিলা বিভাগ মানববন্ধন করে এক সপ্তাহের মধ্যে আসিয়া হত্যার বিচার সহ 5 দফার দাবি জানায়। গোটা দেশকে কাঁদিয়ে ঝরে পড়েছে ছোট্ট ফুল আসিয়া। তার আত্মার মাগফিরাত কামনায় শনিবার সকালে মাগুরায় যান জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কবর জিয়ারতের পর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এ সময় আসিয়ার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন জামায়াতে আমির। পরে মাগুরার সোনাইকুণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশু আসিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, বিচারহীনতার কারণে দেশে নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধ হচ্ছে না। ভারতীয় সংস্কৃতির কারণে ঘরে ঘরে নির্লজ্জতা ছড়িয়ে পড়ছে বলেও মন্তব্য করেন আমির। ঘরে ঘরে আজকে অপসংস্কৃতি এবং নির্লজ্জতা ছড়িয়ে পড়েছে। মেগা সিরিয়াল, শর্ট ফিল্ম, এই দুইটার মাধ্যমেই আমাদের গোটা সংস্কৃতিকে, সামাজিকতাকে, পারিবারিক বন্ধনকে, সব কিছুকে তছনছ করে দেওয়া হয়েছে। এই সংস্কৃতি আভ্যন্তরীণ হোক, আঞ্চলিক হোক, আন্তর্জাতিক হোক, এই নোংরা সংস্কৃতি বন্ধ হোক, এটা আমরা চাই। একই দিন সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে 1 সপ্তাহের মধ্যে শিশু আসিয়া হত্যার বিচার সহ 5 দফা দাবি জানায় বাংলাদেশ জামায়াত ইসলামের মহিলা বিভাগ। আসিয়া হত্যার আসামিদের মৃত্যুদণ্ড দিতে হবে, 1 সপ্তাহের মধ্যে করতে হবে। 2 হলো ধর্ষকের ফাঁসি চাই। বক্তারা বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সরকারের কাছে ধর্ষণে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন না দিয়ে অন্তর্বর্তী সরকারও ক্ষমতায় থাকতে পারবে না বলে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তাই যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। বিকেলে সবুজবাগ থানা বিএনপি আয়োজিত রাষ্ট্র সংস্কারে 31 দফা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় এ মন্তব্য করেন মির্জা আব্বাস। বলেন, সংস্কারের নামে যারা নির্বাচন বানচাল করতে মাঠে নেমেছে তাদের এদেশের মাটি ও মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এখন নির্বাচন দিলে বললেই মাথা খারাপ হয়ে যায়। আরে ভাই, আমি যদি ছেড়েও দেই, চ্যালেঞ্জ করে বলতে পারি নির্বাচন ছাড়াই সরকার ক্ষমতা টিকে থাকতে পারবে না।
এই সরকার বলুক যে নির্বাচনের দরকার নাই, আমরাই ক্ষমতায় থাকবো। দেখি বুকে পাটা আছে কিনা, সাহস আছে কিনা। নির্বাচন যখন দিতেই হবে তাহলে কেন তাড়াতাড়ি নয়? হ্যাঁ, ভয় আছে, কিছু কিছু রাজনৈতিক দলের ভয় আছে, নতুন রাজনৈতিক দলের ভয় আছে, অনেক পুরনো রাজনৈতিক দলের ভয় আছে, তারা নির্বাচনে ক্ষমতায় যেতে পারবে না। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সফর নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলছে যৌথ সংবাদ সম্মেলন, সরাসরি যাচ্ছে সেখানে। To keep spotlight on them, the most discriminated people of the world. He also assured to provide his support to the successful holding of the UN conference on Rohingya in September 2025. The Secretary General also learned what legacy the interim government was left with when they took charge. He appreciated the complexities of the reform process for a free and fair election and a real transformation of the country. He promised the UN's total commitment to the reform process under the leadership of Honorable Chief Advisor and said he will do whatever he can to support the endeavors of the interim government and stand by Bangladesh and its people. The SG also expressed concern with the disinformation targeted against Bangladesh. His visit would more than counterweigh the misinformation and disinformation campaign and the attempts to destabilize Bangladesh. His assurance of support would help us in our successful reform process and our transition to democracy in line with the common aspirations of the people of Bangladesh. I thank you all. Thank you, Excellency. Now, may I have the honor to request His Excellency Mr. Antonio Guterres, Secretary General of the United Nations, to kindly deliver his remarks. I want to thank Chief Advisor Yunus and Foreign Advisor Hussein, the interim government and the people of Bangladesh for your warm welcome. And I want to send my heartfelt greetings to Muslims across Bangladesh and around the world observing the holy month of Ramadan. Ramadan is a time of reflection, spiritual renewal, and unity. Every year, I undertake a solidarity visit and spend time with Muslim communities living in difficult circumstances to observe the fast with them and to help shine a global spotlight on their plight. This year, I decided to come to Bangladesh to express my solidarity with Rohingya refugees and the Bangladeshi people that host them. Fasting and having an iftar together with the Bangladesh communities and the Rohingya communities are the proof of my deep respect for the religion and the culture they represent. And I had an extremely moving visit to Cox's Bazar yesterday. Ramadan reminds us of the universal values that connect humanity: compassion, empathy, and generosity. And Bangladesh is a living symbol of these values through your commitment to peace, development, and humanitarian relief. Bangladesh is among the largest contributors to United Nations peacekeeping. And I want to pay tribute to the sacrifices and dedication of Bangladeshi peacekeepers who serve in some of the most difficult and dangerous environments in the world. I'm particularly pleased to be in Bangladesh at this important moment in your national journey. As the country undergoes a significant transition under the leadership of Chief Advisor Yunus, I recognize the people's hope for a future of greater democracy, justice, and prosperity. This is a pivotal moment for Bangladesh, and the international community must play its part in supporting your efforts towards a just, inclusive, and prosperous future. As the country undergoes important reforms and transitions,
I want to assure you that the UN stands ready to assist in fostering peace, national dialogue, trust and healing. You can count on the UN to be your steadfast partner, working alongside the government and the people of Bangladesh to help build a sustainable, equitable future for all. Ladies and gentlemen of the media, I want to underscore Bangladesh's extraordinary generosity in responding to the Rohingya crisis. It is a testament to your enduring humanitarian spirit. For years, the people of this nation, especially the communities in Cox's Bazar, have hosted over 1 million refugees fleeing violence and persecution. By offering Rohingya refugees sanctuary, Bangladesh has demonstrated solidarity and human dignity, often at significant social, environmental and economic costs. The world must not take this generosity for granted. I will continue to urge the international community to take greater responsibility and provide the necessary financial and political support for both the refugees and their host communities. But, as I mentioned yesterday in Cox's Bazar, we are on the verge of a deep humanitarian crisis. With the announced cuts in financial assistance, we are facing the dramatic risk of having only 40% in 2025 of the resources available for humanitarian aid in 2024. These would have a terrible consequence, starting with a drastic reduction of food rations. That would be an unmitigated disaster. People would suffer and people would die. I strongly appeal to the international community to allow us to avoid this tragedy. More funding is absolutely essential to guarantee the minimum support to the Rohingya population in Bangladesh. And the United Nations is fully committed to working with Bangladesh and others in finding a lasting solution to the Rohingya crisis that enables their safe, voluntary, dignified and sustainable return to Myanmar, as all the Rohingyas I met yesterday expressed clearly. I know the planning is also underway by UN member states for a high-level conference on the situation of Rohingya Muslims and other minorities in Myanmar. We know the situation there continues to deteriorate. The escalation of violence and human rights violations across Myanmar, including in Rakhine State, are causing civilian casualties and driving displacement internally and across borders. I call on all parties in Myanmar to exercise maximum restraint, prioritize the protection of civilians in accordance with international humanitarian law, and prevent further incitement of communal tension and violence, paving the way for democracy to take root and creation of the conditions for the dignified return of the Rohingya community. Ladies and gentlemen of the media, as we come together in these sacred months of Ramadan, it is more important than ever to focus on solidarity and shared humanity. In this spirit, we will continue standing with the people of Bangladesh as you navigate the challenges and opportunities ahead. Once again, I'm deeply honored to share this moment with you. May this Ramadan bring peace, blessings, and renewed hope to all, and I thank you. Thank you, Excellency. Dear friends from the press and media, honorable যৌথ সংবাদ সম্মেলনে কথা বলছিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সরাসরি ছিলাম সেখানে। সারা দেশে চলছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। সারা দেশে প্রায় 1,20,000 স্থায়ী ইপিআই কেন্দ্রে চলছে এই ক্যাম্পেইন। 6 মাস থেকে 5 বছরের কম বয়সী প্রায় 2,26,00,000 শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
রমজান উপলক্ষে এবার এই ক্যাপসুল ক্যাম্পেইনে আনা হয়েছে ব্যতিক্রম। এবার ইফতারের পরেও থাকছে এই ক্যাপসুল খাওয়ার সুযোগ। ভিটামিন এ শুধু অন্ধত্ব প্রতিরোধ করে না, কমিয়ে আনে শিশু মৃত্যুর হারও, নিশ্চিত হয় শিশুর স্বাভাবিক বৃদ্ধি। এজন্য সারা দেশে একযোগে শুরু হলো ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নগর স্বাস্থ্য কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঢাকা উত্তর সিটির 10টি অঞ্চলের 54টি ওয়ার্ডে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা হচ্ছে। মোট কেন্দ্র থাকছে 10টি। উত্তর সিটি কর্পোরেশনের আওতায় আমাদের টার্গেট হচ্ছে 6,08,000 শিশুকে 5 মাস থেকে 59 মাস বয়স পর্যন্ত শিশুকে এই ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনের আওতায় আনা। আমাদের কিছু ফ্লোটিং ক্যাম্পেইনও আছে বিভিন্ন জায়গার মধ্যে, যেখানে পাবলিক অ্যাক্সেস অনেক সহজ। সেটা করে আমরা চাচ্ছি এটাকে সর্বোচ্চ কভারেজ দেওয়ার জন্য। ব্যাপক উৎসাহে নির্ধারিত সময়ে কেন্দ্রে শিশুদের নিয়ে ভিড় করেন অভিভাবকেরা। উৎসবমুখর পরিবেশে চলে কার্যক্রম। 6 মাস থেকে 11 মাস বয়সী শিশুদের নীল রং এবং 1 থেকে 5 বছরের কম বয়সী শিশুদের খাওয়ানো হয় লাল রঙের ক্যাপসুল। 1 বছর 9 দিন আজকে। আর ভিটামিন এ ক্যাপসুল এটা তো মানে দৃষ্টিশক্তি প্রতিরোধের জন্য একটা কার্যক্রম। ফেসবুকে এবং অনলাইনে আমরা জানতে পেরেছি যে এখানে আসলে এই ক্যাপসুল খাওয়াচ্ছে, যার কারণে নিয়ে এসেছি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন মিলে প্রায় 3,737টি কেন্দ্রে খাওয়ানো হচ্ছে এই ক্যাপসুল। সাপ্লিমেন্ট হিসাবে এই ভিটামিনটা দেওয়া হয়, তো এই কারণে আজকে নিয়ে আসছি এখানে। এটা আসলে ভালো একটা জিনিস যে বাচ্চাদের রাতকানা রোগ বা এরকম অনেক কিছু থেকে বাচ্চারা সেফ হয়। এদিকে রাজধানীর বাইরেও চলছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। ময়মনসিংহ, রংপুর, রাজশাহী সহ অন্যান্য জেলাতেও নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে শিশু সন্তান নিয়ে ভিড় করেন অভিভাবকরা। লাইনে দাঁড়িয়ে বাচ্চাদের খাওয়ানো হয় ভিটামিন এ ক্যাপসুল। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।